নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টার কত এটা? চ্যাপ্টার 7। তাহলে নগ্নবীজি আবৃতবীজি পার্থক্যটা লেখো। 1 নাম্বার পার্থক্য হইল নগ্নবীজির ক্ষেত্রে লেখো যে এদের গর্ভাশয় নেই, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। এদের গর্ভাশয় নেই, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। নগ্ন বীজের মধ্যে বৈশিষ্ট্য হইল তাদের গর্ভাশয় নেই। এদের গর্ভাশয় নেই, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। আর ওদের মধ্যে কি আছে? গর্ভাশয় আছে। গর্ভাশয় আছে এবং গর্ভাশয় আছে এবং গর্ভাশয় আছে, গর্ভাশয় ফলে পরিণত হয়, বীজ ফলের ভেতরে অবস্থান করে। গর্ভাশয় আছে এবং গর্ভাশয় ফলে পরিণত হয়, তাই বীজ ফলের ভেতরে থাকে। তাই বীজ ফলের ভেতরে থাকে। হ্যাঁ, ফলের ভেতরে থাকে। তাহলে ওদের লিখতে পারে নগ্নবীজিকে আরেকটা কি নামে ডাকে? ব্যক্তবীজি। আর ওদেরকে কি নামে ডাকে? গুপ্তবীজি। লেখেন যে এদের বীজ নগ্ন অবস্থায় থাকে, তাই ব্যক্তবীজি বলা হয়। আর এদের বীজ ফলে লুকায়িত থাকে, তাই এদেরকে গুপ্তবীজি বলে। তাহলে ওদেরকে বলা হয় নগ্নবীজি আর ওদেরকে বলা হয় গুপ্তবীজি। তাহলে ফল সৃষ্টি কাদের হবে? আবৃতবীজির ফল সৃষ্টি হয়। আর নগ্নবীজির ফল সৃষ্টি হয় না, আবৃতবীজির ফল সৃষ্টি হয়। নগ্নবীজির ফল সৃষ্টি হয় না, আবৃতবীজির ফল সৃষ্টি হয়। এটা তো আমরা মনে হয় 4-5-এ পড়ছিলাম, মনে আছে আমার এখনো। 2000 কত সালের কথা? 6 আছে মনে হয় না? এখনো আমার মনে আছে। এটা মনে হয় ওই সাইকাস মাইকাস আসছিল পিএসসি পরীক্ষা 2009 সালের কথা। 2009 না, 7 সালে হিসাব করে। আমাদের পিএসসি ছিল না তখন, ওই সমাপনী পরীক্ষা ছিল। তাহলে নগ্নবীজি ফল তৈরি হয় না, আর ওদের ফল তৈরি হয়। তারপর একটা খুব ইম্পর্টেন্ট কথা, এদের দিনিষেক ঘটে না। নগ্নবীজির ক্ষেত্রে দিনিষেক ঘটে না, কিন্তু আবৃতবীজির ক্ষেত্রে কি হয়? দিনিষেক ঘটে। আবৃতবীজির ক্ষেত্রে দিনিষেক ঘটে, নগ্নবীজির ক্ষেত্রে দিনিষেক ঘটে না। না, সব ঠিক করো। নগ্নবীজির ক্ষেত্রে দিনিষেক ঘটে না, আর ওদের দিনিষেক ঘটে। আর নগ্নবীজির ক্ষেত্রে লেখা যে তাহলে দিনিষেক ঘটলে কি হয় বলো তো? দিনিষেক বুঝো? আমরা পড়বো, সমস্যা নাই। অবশ্য ওই প্রজননে পড়ছিলাম, উদ্ভিদের প্রজননে পড়ছিলাম। হ্যাঁ, দিনিষেক বলতে কি বোঝায়? দিনিষেক বলতে বোঝায় যে তোমার দিনিষেক বলতে বোঝায় ওই যে ডিম্বাণু একটা গর্ভাশয়তে থাকে, গর্ভাশয়ের মধ্যে কি থাকে? ডিম্ব ভ্রূণথলি থাকে, তাই না? আর এই ভ্রূণথলির মধ্যে কি থাকে? বড় একটা কোষ থাকে, এবারে ডিম্বাণু, তার পাশে একটা কোষ থাকে, তার পাশে একটা কোষ থাকে। হ্যাঁ, সহকারী কোষ। তাহলে তো ভালোই, মাঝখানে দুটো কোষ থাকে। তো ডিম্বাণুর সাথে কি হয়? একটা শুক্রাণু অথবা পুং গ্যামেটগুলো কি হবে? এর মধ্যে দিয়ে ঢুকবে। এখানে যখন ঢুকে তখন একটা নালীর মাধ্যমে ঢুকবে, তাই না? নালীর মধ্যে যখন ঢুকে তখন ওই শুক্রাণু থেকে দুইটা শুক্রাণু তৈরি হয়, পুং গ্যামেট দুইটা হবে। তো দুইটা হওয়ার পর এরা আলটিমেটলি ভেদ করবে, ব্রাস্ট হবে, এখানে ব্রাস্ট হয়ে এখানে নালী তৈরি হবে। একটা ডিম্বাণু একটা পুং গ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর একটা দিয়ে গৌণ বিক্রিয়ার সাথে মিলিত হয়। তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় দিনিষেক। দিনিষেকটা তাহলে কি? যে একই সময় পুং গ্যামেটে একটি গ্যামেট ডিম্বাণুর সাথে অন্য গ্যামেট গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হওয়াকে বলা হয় দিনিষেক।
নিচে গ্যাপ রেখে নিচে স্টার দিয়ে লেখো, এই কথাটা লেখো, কারণ এগুলো খ নম্বরে আসে, পরীক্ষাতে আসে যে জিনিসের প্রকৃতি বুঝি। লেখো প্রায় একই সময় একটি পুংগেমেট ডিম্বাণুর সাথে এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। একটা পুংগেমেট কার সাথে? একটি পুংগেমেট ডিম্বাণুর সাথে, অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। একটা কার সাথে যুক্ত হবে? একটা হবে ডিম্বাণুর সাথে, অন্যটা হবে গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। একে দ্বিনিষেক বলে। তারপরে স্টার্ট দিয়ে লেখো দ্বিনিষেকের ফলে। আচ্ছা বাবু তুমি এখানে বসো। আরে সমস্যা নাই, বসো না। ভালো করে মোবাইল আসলে আছে এটা, হ্যাঁ আচ্ছা শোনা অনেকবার আসার খাইছি, এটা ই করতে হইব, গরিলা গ্লাস লাগাইলে তো লাভ নাই। তাহলে কি বললাম? তাহলে লেখো যে দ্বিনিষেকের ফলে গৌণ নিউক্লিয়াস 3 সেট ক্রোমোজোম প্রাপ্ত হয়। 3 সেট ক্রোমোজোম প্রাপ্ত হয়। দ্বিনিষেকের ফলে কি হয়? 3 সেট। হ্যাঁ, দ্বিনিষেকের ফলে গৌণ নিউক্লিয়াস অলরেডি কিন্তু 2 সেট ক্রোমোজোম আছে, তাই না? এখানে অলরেডি 2টা ক্রোমোজোম ছিল, তার সাথে আরো একটা নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস তো আসলে 2টা নিউক্লিয়াস আগে থেকে ছিল, আরো একটা নিউক্লিয়াস আসলো। তাহলে প্রত্যেকটার মধ্যে 1 সেট করে ক্রোমোজোম থাকবে। কয় সেট করে ক্রোমোজোম হলো? 3 সেট। মানে একটা নিউক্লিয়াসে 1 সেট ক্রোমোজোম আছে। 1 সেট মানে কি? যতগুলো থাকো একটা একটা করে আছে। তো এরকম 3টা নিউক্লিয়াসে কয় সেট থাকলো? 3 সেট। তাহলে এটাকে বলা হয় ট্রিপ্লয়েড। তাহলে 3 সেট ক্রোমোজোম প্রাপ্ত হয়, একে ট্রিপ্লয়েড বলে। 3 সেট ক্রোমোজোম প্রাপ্ত হয়, একে ট্রিপ্লয়েড বলে। তারপর লেখেন যে গৌণ নিউক্লিয়াস শস্যে পরিণত হয়। গৌণ নিউক্লিয়াস কিসে পরিণত হবে? শস্যে। গৌণ নিউক্লিয়াস থেকে হবে শস্য। গৌণ নিউক্লিয়াস শস্যে পরিণত হয়। গৌণ নিউক্লিয়াস হয় শস্যে। তাই আবৃত বীজে শস্য কেমন থাকবো? 3 সেট থাকবো না 1 সেট থাকবো? আবৃত বীজে যারা, ওদের যেহেতু 3 সেট, দেখো 3 সেট ক্রোমোজোম হইলো এবং এখান থেকে আলটিমেটলি কি হবে? শস্য হবে। তাহলে আবৃত বীজে শস্যে কয় সেট ক্রোমোজোম থাকবে? 3 সেট। কারণ তারা ট্রিপ্লয়েড হয়ে গেছে। দ্বিনিষেক করলে কি হয়? কয় সেট হয়? 3 সেট। কিন্তু দ্বিনিষেক যদি না ঘটে, ওর হচ্ছে শুক্রাণু আছে বা পুংগেমেট আছে একটা, তাহলে ও যাবে ডিম্বাণুর সাথে, আরেকটা সেকেন্ডারি গৌণ নিউক্লিয়াস যাবে না। তাহলে অথবা সেকেন্ডারি গৌণ নিউক্লিয়াস দেখা যাবে হয় নাই, এই সেকেন্ডারি গৌণ নিউক্লিয়াস হয়তো বা একটা নিউক্লিয়াস এখানে আছে। একটা নিউক্লিয়াস যদি এখানে থাকে, ওর সাথে যদি আর কোনো ডিম্বাণু যদি না, মানে শুক্রাণু যদি না যায় ওখানে, তাহলে কি ওখানে ক্রোমোজোম হ্যাপ্লয়েড থাকবে না ডিপ্লয়েড হবে? হ্যাপ্লয়েড। দ্যাট মিন্স আমরা এটা শিখলাম যে দ্বিনিষেক ঘটলে ট্রিপ্লয়েড হয়, আর না ঘটলে কি হয়? হ্যাপ্লয়েড। নগ্ন বীজের যেহেতু গৌণ নিউক্লিয়াসে 1 সেট ক্রোমোজোম থাকে,
এবং ওই এক সেট ক্রোমোজোমের মধ্যে আর জিনিসে ঘটে না। তাই ওদের এই গণ নিউক্লিয়াসটা কি থাকবে, এক সেট থাকবে এবং এখান থেকে কি হবে, শস্য হবে। তার শস্যটা কেমন থাকবে ওদের, ওদের শস্যটা থাকবে হ্যাপ্লয়েড। আবারও বলি যারা আবৃতবীজী ওদের ক্ষেত্রে কি থাকে, ওদের ক্ষেত্রে মানে আবৃতবীজীর ক্ষেত্রে মেইনলি তারা হচ্ছে ওদের বডিটাই হচ্ছে দুই সেট ক্রোমোজোম। যাদের দুই সেট ক্রোমোজোম হয়, আমরা এখানে এটা তো আসলে ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড, ওই চ্যাপ্টার 10 এর সাথে প্রজনন তো মনে হয় আছে উদ্ভিদের প্রজনন আছে চ্যাপ্টার। না আছে, এসএসসি তে আছে, ইন্টারে আছে না, ইন্টারে 9 10 আর 11 আছে। প্রজনন নাই, ও তাহলে এবার এইচএসসি তে আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, এইচএসসি তে আছে, এইচএসসি তে আছে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে তো ল্যাকিংস হয়ে যাবে, অনেক কিছু না জেনে পাস করে ফেলব, তাহলে কিন্তু পড়াইতে পারবে না, কাউরে গিয়ে বলতে পারবে না যে আসো আমার কাছে পড়ো। আরে বই পড়লে বুঝতে পারবে, হ্যাঁ বই বললে অনেক কিছু বোঝা যায় না, অনেক কিছু আছে। আচ্ছা কি বললাম যেন, ও যেখান থেকে আমরা আসছিলাম যে যারা হচ্ছে, এটা মনে রাখো যে নগ্নবীজের উদ্ভিদের ক্ষেত্রে ওদের জিনিসে ঘটে না, যার জন্য ওদের যে শস্যটা হবে, শস্য কোনটা থেকে হবে, গণ নিউক্লিয়াস থেকে। কোনটা থেকে হবে, গণ নিউক্লিয়াস। তাই এই জন্য ওদের গণ নিউক্লিয়াসটা এক সেট ক্রোমোজোমে থাকে, এটা মনে রাখলে হবে। মানে মনে করো যে এখানে দুইটা কোষ আছে, একটা হলো ডিম্বাণু আর একটা হলো গণ নিউক্লিয়াস। তাহলে ওর মধ্যে তৈরি শুক্রাণু ঢুকে, মানে একটা তৈরি ডিম্বাণু গিয়ে ঢুকে কি বলে পুঙ্গেমেট ঢুকলো এটা, তাহলে ও শুধু ওর সাথে ফার্টিলাইজ করে, ওর সাথে আর যায় না। কারণ কি, ওদের মধ্যে আসলে এই জিনিসটা হয়ই না, এই টিউব তৈরি হয় না। ওদের ডাইরেক্ট পরাগরেণু যেটা আছে, পরাগরেণুটা ডাইরেক্ট এখানে এসে পড়ে, কারণ ওদের চারপাশে কোনো আবরণ টাবরণ কিছুই নেই, ফুল টুল কিছুই নাই, ওদের মাঝখানে শুধু ডিম্বক আছে, মানে শুধু এই জিনিসটা আছে। কিন্তু যারা আবৃতবীজী, যারা ওদের মধ্যে একটা চিন্তা করেন, একটা ভিতরে ডিম্বাশয় আছে, চারপাশে ফুল আছে, ফুলের ভিতরে না ডিম্বাশয়টা আছে, এবং ফুলের যে মাথা একটা, এটাকে বলা গর্ভদণ্ড আছে, ওইখানে যখন পড়বে সেখান থেকে একটা নালী তৈরি হয়ে ভিতরে ঢুকবে। কিন্তু যারা নগ্নবীজী ওদের ক্ষেত্রে কিছুই নাই, ওদের মধ্যে এরকম ফুল নাই, এরকম ফুল হয় না। আর গর্ভাশয় ডিম্বক তৈরি হয়, আর ডিম্বকটা এরকম নগ্ন অবস্থায় থাকে, ওদের চারপাশে কোনো আবরণ টাবরণ কিছুই থাকে না। আবরণ যদি না থাকে তাহলে ডাইরেক্ট ওদেরটা কি হয়, ওদেরটা এই যে এটা যদি আমরা আঁকি এরকম, এরকম হবে, এরকম করে এটা কিন্তু একটা ইয়ে হবে, এটা অনেক টিস্যু আছে, অনেক কিছু আছে। এইখানে যখন পরাগরেণু যখন করবে পুঙ্গেমেট, তখন এখান থেকে নালী তৈরির মাধ্যমে এটা ভিতরে ঢুকবে। কিন্তু যারা নগ্নবীজী ওদের মধ্যে কিছুই নেই, ওদের মধ্যে এরকম একটা আবরণ থাকে শুধু, আর শুক্রাণুগুলা বা পুঙ্গেমেট ওরা ডাইরেক্ট সেখানে আসে, ওরা কোনো নালী তৈরি করবে, কারণ এদের ওদের মধ্যে তো এগুলো নাই। কথা বুঝছো না, কথা বুঝছো কিনা? ওদের মধ্যে ওই যে বললাম না, গর্ভাশয় নাই, আর ওদের পুরাটা হচ্ছে একটা গর্ভাশয়, আর ওদের হচ্ছে গর্ভাশয় নাই, কিন্তু ডিম্বক আছে, ওদের ডিম্বক আছে, যার মধ্যে কিছু ডিম্বাণু থাকবে, কিছু তোমার সব মানে গণ নিউক্লিয়াস থাকবে, একটা থাকবে। তো ওদের আর গণ নিউক্লিয়াস ওইখানে যায়, এখানে যদি না আসে তাহলে একটা ডিম্বাণু, একটা শুক্রাণু বা পুঙ্গেমেট ওর সাথে মিলিত হবে, এ আর এর সাথে আসবে না, আসলে কি হবে, না আসলে এটা কিন্তু দুই সেট হবে, কিন্তু এটা কি দুই সেট হবে, তাহলে 30 শেক যদি না হয়, এটা হলে তাহলে ওদের 30 শেক ঘটলো না। তাহলে 30 শেক যদি না ঘটে তাহলে ওদের যে কোনো নিউক্লিয়াস, এখানে আর কোনো দুই সেটের মতন থাকবে না। আর এটা থেকে কি তৈরি হয় আমরা জানি, এটা থেকে তৈরি শস্য, তাহলে শস্য কি কয় সেট থাকবে, এক সেট। দ্যাট মিনস ওদের শস্যটা থাকে হ্যাপ্লয়েড, যারা নগ্নবীজী, কারণ এদের জিনিসে ঘটে না, যার জন্য ওদের শস্যটা হ্যাপ্লয়েড থাকে। কিন্তু যারা হচ্ছে তাদের হচ্ছে তোমার আবৃতবীজী, ওদের কি ঘটে, 30 ঘটে। 30 ঘটলে একটা যায় ডিম্বাণুর সাথে, আর যায় গণ নিউক্লিয়াসের সাথে, আর গণ নিউক্লিয়াসের যে তৈরি হয়েছে এখানে অলরেডি দুই সেট ক্রোমোজোম তৈরি হয়ে থাকে। কিভাবে তৈরি হয় এটা চ্যাপ্টার 10 এ আছে, এখানে আলোচনা করলে সময় নষ্ট হবে। আবার বলি, যারা আবৃতবীজী ওদের জিনিসে ঘটে, ফলে এখানে ক্রোমোজোম কয় সেট হয়, 3 সেট হয়। যারা নগ্নবীজী ওদের জিনিসে ঘটে না, ফলে
বনোনিউক্লিয়াসে এক সেট থাকে এবং এটা থেকে কিসে পরিণত হবে শস্য হবে। এটা থেকে শস্য হবে, এটা থেকে শস্য হবে, কিন্তু ওদের শস্যটা থাকবে ট্রিপ্লয়েড আর ওদের শস্যটা থাকবে হ্যাপ্লয়েড। এইটাই লিখছি আমরা। হ্যাঁ, তাহলে ট্রিপ্লয়েড। কিন্তু আবৃতবীজী উদ্ভিদে লেখেন যে কিন্তু আবৃতবীজী উদ্ভিদে জিনিসে ঘটে না, সরি নগ্নবীজী উদ্ভিদে জিনিসে ঘটে না, তাই শস্য হ্যাপ্লয়েড থাকে। নগ্নবীজীর ক্ষেত্রে কি হয়, শস্যটা কেমন থাকবো হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড, আর আবৃতবীজীর ক্ষেত্রে ট্রিপ্লয়েড। তাহলে এটা হচ্ছে নগ্নবীজ আবৃতবীজের মধ্যে একটা পার্থক্য। তারপরে লেখেন যে আরেকটা পার্থক্য লেখেন, পরাগরেণু সরাসরি ডিম্বগ্রন্থে পতিত হয়। ওই যে কিছুক্ষণ আগে বললাম, মনে আছে? সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ওদের পরাগরেণু সরাসরি কোথায় আসবে, এই যে ছিদ্রের মধ্যে আসবে, এটাকে বলে ডিম্বগ্রন্থ। আর ওদেরটা কোথায় আসবে, এই যে ডিম্ব গর্ভমুণ্ডে পতিত হবে। ওদেরটা ফার্স্টে আসবে কোথায়, গর্ভমুণ্ডে, যেটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, মাথার মধ্যে আসবে। আর ওদেরটা আসবে কোথায়, ওদের যেহেতু গর্ভমুণ্ড টোটো কিছুই নাই, তাহলে ওদেরটা আসবে সরাসরি এখানে আসবে, ডিম্বগ্রন্থে আসবে সরাসরি। তাহলে ওদেরটা আসবে সরাসরি ডিম্বগ্রন্থে, আর ওদেরটা যাবে সরাসরি কোথায়, গর্ভাশয়। ওদেরটা আসবে গর্ভমুণ্ডে আসবে। তারপরে লেখেন যে চা বানিয়ে দিতে পারবো, চা বানিয়ে দিয়েছি। তারপরে লেখেন যে কি পরাগরেণু সরাসরি গর্ভমুণ্ডে পতিত হয়, আর ওদেরটা সরাসরি কোথায় পতিত হয়, ডিম্বগ্রন্থে। তারপরে লেখেন যে জাইলেমে, নগ্নবীজীর ক্ষেত্রে লেখেন যে জাইলেমে হেসেল কোষ এবং ফ্লোয়েমে সন্ধি কোষ নেই। খুব ইম্পর্টেন্ট, আমরা যখন আবার টিস্যু যখন করবো এই কথাটা আবার আসবে। হ্যাঁ, আছে না ওখানে? তাহলে জাইলেমে ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই। জাইলেমে ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে নগ্নবীজী আবৃতবীজী ক্ষেত্রে, নগ্নবীজীর ক্ষেত্রে জাইলেমে ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই। আর ওদের ক্ষেত্রে কি হয়, জাইলেমে সুগঠিত ভেসেল কোষ, মানে ওদের আছে লেখেন, ওদেরটা লেখেন আছে, ফ্লোয়েমের মধ্যে এটা আছে। আর নগ্নবীজীর ক্ষেত্রে ওরা কিসের মাধ্যমে পরাগায়ন ঘটায়, বায়ুর মাধ্যমে। আমরা যখন সাইকাস যখন পড়বো তখন আবার আসবে, দেখবেন যে অধিকাংশ কিসের মাধ্যমে পরাগায়ন ঘটায়, লেখেন যে নগ্নবীজী অধিকাংশ বায়ু পরাগী, বাতাসের মাধ্যমে ওদের পরাগায়ন ঘটে। আর ওদের পানি দেওয়া হয়, পানি, বায়ু এবং কীট পতঙ্গ। আবৃতবীজীর ক্ষেত্রে কি হয়, পানি, বায়ু, কীটপতঙ্গ। বিভিন্ন ফুলের মধ্যে দেখা যায় যে বসে, বিভিন্ন পোকামাকড় বসে, মৌমাছি, তারা ম্যাক্সিমামে দেখবেন যে তারা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। তো আমরা সবাই দেখি, নগ্নবীজী উদ্ভিদ তো দেখা যায় না। অনেক কলেজে আছে, বিভিন্ন আমাদের মেডিকেল কলেজে আছে, নাই মনে হয়, নাই আছে, নাই, কিন্তু আমাদের ক্যাট কলেজে ছিল, হিউজ অ্যামাউন্ট অফ সাইকাস ছিল, অনেক সাইকাস। হ্যাঁ, থাকবে না কেন, আমাদের কলেজ জানা কতগুলো তুমি দেখছো তখন, আমাদের ক্যাট কলেজ ছোট। আচ্ছা, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে আমরা দুইটা পার্থক্য এটা হয়ে গেছে মোটামুটি, মানে সাইকাসের নগ্নবীজী আর আবৃতবীজী। তাহলে ওদের ক্ষেত্রে কি থাকে, নগ্নবীজী কেন বলা হয়, বীজটা নগ্ন অবস্থায় থাকে, মানে কি, মানে ওদের গর্ভাশয় হয় না। তা আমরা জানি এটা আসলে ওদের চ্যাপ্টার 3 এর সাথে রিলেটেড। তো একটা গর্ভাশয় পুরোপুরি কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। তাহলে ওদের যেহেতু গর্ভাশয় নাই কিন্তু ডিম্বক আছে, কি আছে, তাহলে আমরা জানি পুরা গর্ভাশয় ফল হবে, আর ফলের ভিতর থাকবে বীজ। আর নগ্নবীজী যারা, ওদের গর্ভাশয় নাই কিন্তু ওদের ডিম্বক আছে কিন্তু গর্ভাশয় নাই। গর্ভাশয় হওয়ার জন্য যে আশেপাশে অনেক টিস্যু লাগে, অনেক আবরণ লাগে, অনেক কিছু ভ্রূণকোষের টিস্যু লাগে, এগুলো নাই। কিন্তু নগ্নবীজের ক্ষেত্রে ওদের ডিম্বক আছে, যেরকম
দুই চারটা কোষ আছে, কিন্তু বাকি যে আবরণের টিস্যু বা অন্যান্য যে অন্নকোষের টিস্যু এগুলো নাই। অথবা তার আশেপাশে যে আবরণ, একটা ফুলের মধ্যে কি থাকে দেখো, একটা ফুলের মধ্যে পাপড়ি থাকে, তারপরে দল থাকে, মণ্ড থাকে, পুংস্তবক, স্ত্রীস্তবক থাকে, এগুলা নিয়ে যে একটা ফুল হয়, তাই না? কিন্তু ওদের ক্ষেত্রে এগুলো কিছুই নাই, নগ্নবীজের ক্ষেত্রে। তাহলে ওদের বীজটা কি থাকবে? নগ্ন অবস্থায় থাকবে। কেন? ডিম্ব আছে, ফল নাই, ফলে ওদের বীজ হচ্ছে কিন্তু ফল তৈরি হচ্ছে না। ফল যদি না হয় তাহলে বীজটা কি থাকবে? বীজ হচ্ছে ঠিকই, ওদের বীজ ঠিকই হয় কিন্তু ফল হয় না। কেন? ওদের গর্ভাশয় নাই। বীজ হইলে কি হবে? চারপাশে বিয়ে খোলা লাগবে না, এই জন্য। এখন আমরা যদি একটা নগ্ন বীজের বিয়ে করি, নগ্ন মানে কি? এটাকে বলা হয় জিমনোস্পার্ম। জিমন মানে কি? লেখো যে হেডলাইন দিয়ে লেখেন যে নগ্নবীজী উদ্ভিদ, বড় করে হেডলাইন দিয়ে লেখেন নগ্নবীজী উদ্ভিদ, হেডলাইন দিয়ে লেখেন নগ্নবীজী উদ্ভিদ। তাহলে এটা লেখেন যে জিমনোস্পার্ম, ব্র্যাকেটে লেখেন জিমনো, GYMNO, জিমনোস্পার্ম, GYMNO, জিমনোস্পার্ম, SPERM। জিমন মানে কি? নগ্ন বা জিমন শব্দের অর্থ হচ্ছে নগ্ন, আর স্পার্ম মানে বীজ। যাদের বীজটা নগ্ন থাকে তাদেরকে বলা হয় নগ্নবীজী। এদেরকে আর একটা কি নামে যেন ডাকি বলছিলাম? ব্যক্তবীজী। এদের কি বলে? ব্যক্তবীজী। কারণ বীজটা কি অবস্থায় থাকে? বাইরে থাকে, বুঝছেন না? এরকম। আচ্ছা, তাহলে এদের হেডলাইন দিয়ে লেখেন নগ্নবীজীর চারটি নগ্নবীজী চারটি বিভাগে বিভক্ত। নগ্নবীজীর বিভাগ কয়টা? চারটা বিভাগ আছে। মানে নগ্নবীজীর ম্যাক্সিমাম মরে গেছে। এদের প্রজাতি যেগুলো ছিল বেঁচে, এগুলো সবই ম্যাক্সিমাম মরে গেছে, কিন্তু এদের কিছু কিছু বেঁচে আছে, অধিকাংশ মরে গেছে। আর কিছু কিছু যে বেঁচে আছে, এই সকল প্রজাতিগুলোকে আমরা চারটা বিভাগে ভাগ করছি। তাহলে বিভাগগুলোর নাম দেখো: জিঙ্গোফাইটা, সাইকেডোফাইটা, নেটোফাইটা, কনিফেরোফাইটা। জিঙ্গোফাইটা, GINGO। আচ্ছা, আমি দাগে দিই তাহলে এই অংশটা, যেটা লিখতে হবে এটা আমি লেখা দিই। জিঙ্গোফাইটা, এটা বইয়ের মধ্যে দাগে রাখেন। চারটা প্রজাতি যে আছে এর মধ্যে জিঙ্গোফাইটা, বই থেকে লিখতে পারেন অবশ্য, একসাথে লিখেন তাহলে অবশ্যই একটা নোট থাকবে। দেখবেন যে বইয়ের মধ্যে অনেক ইজিবিজি অনেক কিছু লেখা আছে। আসলে আলটিমেটলি এত কিছু লাগে না, পরীক্ষায় পাশ করার লিগে বা 80 পাওয়ার জন্য এত কিছু পড়া লাগে। কারণ কি? বেশি পড়তে গেলে আবার সমস্যা কি মনে থাকবে? আমাদের কলেজে ম্যাম ভাষা পড়া একদম আমাদের 3 দিনে স্যার এক চ্যাপ্টার শেষ করে ফেলে। ম্যাম বলছে আর এক চ্যাপ্টার মধ্যে আমাদের 3 চ্যাপ্টার শেষ করে ফেলে। না, কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়ে কিন্তু ঝামেলা হবে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে গিয়ে ম্যাম শুধু ওই যে ব্রড কোশ্চেনের জন্য যেগুলো এগুলো পড়ায়। কিন্তু স্যার কোশ্চেন করার ক্ষেত্রে ম্যাম তো এমসিকিউর জন্য হয়তো ভিতর থেকে পড়তে হবে, কিন্তু সাবজেক্টিভের জন্য এগুলো লাগবে। সাবজেক্টিভের জন্য তোমার নগ্নবীজী বৈশিষ্ট্য বলে হবে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? চারটা ভাগ আছে। কি কি? চারটা বিভাগ আছে, মুখস্থ করে ফেলেন এখন। জিঙ্গোফাইটা, সাইকেডোফাইটা, নেটোফাইটা, কনিফেরোফাইটা, চারটা ভাগ আছে। আর এর মধ্যে বাংলাদেশে কিন্তু অনেক আবৃতবীজী থাকলেও নগ্নবীজীর সংখ্যা কিন্তু অনেক কম সব জায়গায়। কারণ কি? কারণ এগুলা ম্যাক্সিমামই হচ্ছে মরে গেছে। পৃথিবীতে ছিল, এক পর্যায়ে চেঞ্জ হতে হতে প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে, তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, পৃথিবীর আস্তে আস্তে এদের সংখ্যাও চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে বলছে জিঙ্গো বাইলোবা একটা মাত্র বেঁচে আছে। চিন্তা করেন, একটা বিভাগের মধ্যে অনেকগুলো কি থাকে? অনেকগুলো শ্রেণী থাকে, বর্গ থাকে, গোত্র থাকে, প্রজাতি থাকে, কিন্তু মাত্র একটা প্রজাতি বেঁচে আছে, বাকি সব মরে গেছে। নাম কি? জিঙ্গো বাইলোবা। নাম কি? জিঙ্গোফাইটার মধ্যে একটা মাত্র বেঁচে আছে, নাম হচ্ছে জিঙ্গো বাইলোবা।
যেটাকে বলা হয় জীবন্ত ফসিল। একটা মাত্র বাইতে আছে। জীবন্ত ফসিল কেন বলে? সাইকাসকেও জীবন্ত ফসিল বলে, কারণ এদের যে বাকি যে প্রজাতিগুলো এগুলো প্রকৃতিতে একসময় ছিল এবং এখন এদের কয়েকটা বেঁচে আছে। যারা বেঁচে আছে ওদের বৈশিষ্ট্যের সাথে যারা মরে গেছে ওদের বৈশিষ্ট্য মিল আছে, এই জন্য এটাকে কি বলা হয়? জীবন্ত ফসিল বলে। জিঙ্গোফাইটা গেল। সেকেন্ডলি কি আছে? জিঙ্গোফাইটা, কনিফার, সাইকাডোফাইটা। সাইকাডোফাইটার মধ্যে একটা আছে, সেটা সাইকাস। এই যে লেখা আছে সাইকাডোফাইটার মধ্যে 100 প্রজাতি নিয়ে গঠিত। এদের সাইকাসের বৈশিষ্ট্যগুলো আমরা মেনলি আমাদের এখানে আলোচনায় আছে, সাইকাস নেই, বাকিগুলো আলোচনা নাই। সাইকাস নিয়ে আমি সব করবো, সমস্যা নেই। তারপরে কোনটা আছে? কনিফার ফাইটা। কনিফার বনাঞ্চল আছে রাশিয়াতে, অনেক গাছ আছে যে গাছগুলা কনিফার কনিফার প্রজাতির অন্তর্গত, বিভাগের অন্তর্গত। ওই যে ম্যাপল গাছ আছে, অনেক ধরনের গাছ আছে না রাশিয়াতে, বিভিন্ন ধরনের। এগুলো কিন্তু আমাদের এখানে নাই, ওখানে ঠান্ডা রিজন, ট্রপিক্যাল রিজনে থাকে। তাহলে বলছে যে পৃথিবীর সবচেয়ে বড় বায়োমের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চলের নাম কি? ব্রিসল কোন পাইন। আমেরিকার নাভানা এবং ক্যানিফার বিদ্যমান ব্রিসল কোন পাইন সর্ববৃহৎ কনিফার বনাঞ্চল, সাইবেরিয়া অঞ্চল যেটি সর্ববৃহৎ বায়োম, এটার মধ্যে কিন্তু আছে। এটাও কিন্তু নগ্নবীজী উদ্ভিদ দিয়ে তৈরি। আচ্ছা, ওইটা বাদ। এখন আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বৃক্ষের নাম কি? সিগুয়া সিম্পারভিরিয়েন্স অথবা সিগুয়া জিগেন্টি। নাম কি? সিগুয়া সিম্পারভিরিয়েন্স অথবা সিগুয়া জিগেন্টি। এটা কিন্তু জানতে হবে, পরীক্ষা আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। নর্মালি নগ্নবীজির ক্ষেত্রে ওদের কি হয় না, জিনিসে ঘটে না, এবং ওদের নর্মালি ওদের ফ্লাজেলা থাকে। নগ্নবীজির কয়েকটা বৈশিষ্ট্য আমরা নেক্সটে পড়বো, এখনই পড়বো। কিন্তু ইফেক্টটা হলো, সরি কে বলে ওটার নাম কি যেন? নিটাম। নিটাম হলো গাওরা। নিটামের মধ্যে এগুলা সব, যদি তারা নগ্নবীজি, বাট এদের মধ্যে আবৃতবীজি বৈশিষ্ট্য আছে। আর নর্মালি জিনিসে কাদের হয় বলো? হাসিব বলো। নগ্নবীজ কোন দিকে? শিওর তুই কাউরে রেখাইছস বাইরে? হ্যাঁ রেখাইছ? হ্যাঁ ডিটি আছে কোনো? তাহলে বলছে যে ইফেক্টটাতে জিনিসে ঘটে, যদিও দেয়ার নগ্নবীজি, বাট এদের মধ্যে ইফেক্টটা এটা এবং আবিষ্কার হয়েছে, এবং ইফেক্টটা থেকে একটা পাওয়া যায় জিনিস, নাম ইফেক্ট্রি, যেটা শ্বাস। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য ঘ্যাচাং মেরে লিখে ফেলো, পরীক্ষা আসবে। নগ্নবীজি উদ্ভিদ বা সাইকাসের বৈশিষ্ট্য এগুলা প্রায় একই রকম। নগ্নবীজির হ্যাঁ বৈশিষ্ট্য লেখেন, নগ্নবীজির বৈশিষ্ট্য। 1 নম্বরে কি থাকবো? এক নম্বর হচ্ছে এদের গর্ভাশয় নেই। এদের গর্ভাশয় নেই। এদের গর্ভাশয় নাই, তাহলে কি হবে? গর্ভাশয় না থাকলে কি হবে? তাই কি হয় না? ফল হবে। আচ্ছা, বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্যের মধ্যে ছিল এগুলো, তাই না? আচ্ছা, তাহলে আমি বলে দিই, তাহলে কি কি বৈশিষ্ট্য থাকবে? এক নম্বর হচ্ছে ওদের মধ্যে গর্ভাশয় নাই, কিন্তু কি আছে? ডিম্বক আছে। তাহলে ডিম্বক কিসে পরিণত হবে? বীজে পরিণত হবে। এবং ওদের দিনিসে ঘটে না। যেহেতু দিনিসে ঘটে না, তাহলে কি হবে? ওদের হ্যাঁ দিনিশেকের ফলে যে শস্য হয়, এই শস্যটা মানে ওদের হ্যাপ্লয়েড থাকবে। আচ্ছা, সেকেন্ড কি? ওদের ফ্লাজেলা থাকে। ওদের ফ্লাজেলা থাকবে। ফ্লাজেলা বুঝেন তো? মানে শুক্রাণুর মধ্যে ওরা ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা মানে পশমের মতো। এটা একটা যদি শুক্রাণু হয়, এর মধ্যে নিউক্লিয়াস আছে, এর মধ্যে ফ্লাজেলা আছে। এই ফ্লাজেলা দিয়ে কি করে? বাতাসের সাহায্যে এরা পরাগায়ন করে। এরা ম্যাক্সিমামই কি হয়? বাতাস পরাগী, বাতাসের মাধ্যমে এরা কি হয়। তাহলে আর এদের মধ্যে কি হয়? এদের ওই যে বললাম, যেহেতু ওদের গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড কিছু নাই, ওদের ডিম্বগ্রন্থ আছে, তাহলে পুংগেমেট সরাসরি কোথায় আসবে? ডিম্বগ্রন্থে এসে পৌঁছাবে। আর এদের জীবনচক্র অসম আকৃতির। অসম আকৃতি মানে কি? মানে এদের মানে হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা এদের আকার আকৃতিতে একই রকম থাকে না। মানে যখন এরা হ্যাপ্লয়েড দশায় থাকে তখন
এদের যে আকার আকৃতি যখন ডিপ্লয়েড দশা হয়ে যায় তখন তাদের আকার আকৃতি চেঞ্জ হয়। আচ্ছা, এটা কিভাবে বুঝবেন? এর আগের চ্যাপ্টার আসছে, এর আগের 3টা পেজ সামনে বের করেন। আগের চ্যাপ্টারে লেখেন 6.10 ছবি দিয়ে আছে না? আগের চ্যাপ্টারের মানে এই হ্যাঁ মানে আগের চ্যাপ্টারের লাস্টের দিকে, আগের চ্যাপ্টারের লাস্টে 6 নাম্বার চ্যাপ্টারের লাস্টে একটা ছবি দেওয়া আছে। দেখেন এইখানে এই যে ডট ডট একটা চিহ্ন দিয়ে আলাদা করে দেওয়া আছে না, এই উপরের অংশটাকে বলা হয়, এদেরকে বলা হয় হ্যাপ্লয়েড দশা, আর নিচের অংশটাকে বলা হয় ডিপ্লয়েড দশা। তাহলে যাদের এরকম হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা থাকে, হ্যাপ্লয়েড বুঝেন তো? হ্যাপ্লয়েড মানে কি? ওদের ক্রোমোজোম এক সেট থাকে, মানে ওই যে যখন মিউসি ডিভিশন হয় তখন গ্যামেটগুলো হইলো, গ্যামেট থেকে পরবর্তীতে যখন জাইগোট হয়ে গেল তখন আবার কি 2 সেট হয়ে গেল। তাহলে এই দশাটা থেকে শুরু হয়ে গেল, তাহলে জাইগোট থেকে একটা গাছ হবে, ছোট ছোট একটা গাছ হবে, সেখান থেকে একটা পূর্ণবয়স্ক গাছ হবে। তাহলে এটা হবে তার ডিপ্লয়েড দশা। আর যখনই সেখানে গাছের মধ্যে আবার যখন রেণু তৈরি হবে তখন কিন্তু মিউসি ডিভিশন হবে। মিউসি ডিভিশন হয়ে যখন হবে তখন সেটা আবার তার হ্যাপ্লয়েড দশা শুরু হইল। তাহলে এই যে চক্রাকারে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা হয়, এই দশার মধ্যে তাদের আকার আকৃতিতে ভিন্ন থাকে, সেই জন্য এটা বলছে অসম আকৃতি থাকে। জীবন চক্রে অসম আকৃতি যৌনক্রম বিদ্যমান। যৌনক্রম মানে কি? যৌনক্রম মানে একটা জেনারেশনে পর একটা জেনারেশন, মানে একটা হ্যাপ্লয়েড পর একটা ডিপ্লয়েড, আবার ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, আবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, এই যে চক্রাকারে যে জীবনটা চলে থাকে তাকে বলা হয় যৌনক্রম। আর এই যৌনক্রমের মধ্যে তাদের আকার আকৃতিতে ভিন্ন থাকে, তাই এই জন্য এদেরকে বলা হয় অসম যৌনক্রম বিদ্যমান। আচ্ছা নেক্সট, তারপরে ওই যে আমরা জানি জাইলেম টিস্যুতে কোনটা থাকে না? ভেসেল। এবং ফ্লোয়েম টিস্যুতে কোনটা থাকে না? সন্নিবেশ থাকে। আর এদের সাধারণত আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়াম জিনিসটা কি? আর্কিগোনিয়াম কিছুই না। আর্কিগোনিয়াম হচ্ছে একদম মানে একটা, এটা দেখো একটা ফুল না, এটা একটা ফুল না, ফুলের আরো অংশ আছে, যদিও একটা ফুলের মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু একটা আর্কিগোনিয়ামে কিছুই নাই। আর্কিগোনিয়ামের মধ্যে শুধু একটা ডিম্বাণু আছে, আর এদের চারপাশে একটু আবরণ আছে, চারপাশে একটা আবরণ থাকে, আর এদের মাঝখানে একটা ডিম্বাণু শুধু অবস্থান করে। এই ধরনের গঠনটাকে বলা হয় আর্কিগোনিয়াম। মানে এটা হচ্ছে ফিমেল নিম্ন শ্রেণীর উদ্ভিদের, এটাকে বলা হয় মেল পোর্শন না ফিমেল অংশ? এটা ফিমেল পোর্শন, মানে স্ত্রী অঙ্গ। নিম্ন শ্রেণীর উদ্ভিদের স্ত্রী অঙ্গের নাম হচ্ছে আর্কিগোনিয়াম। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদের কি বলে স্ত্রী অঙ্গর নাম হচ্ছে গর্ভাশয়। নাম কি? গর্ভাশয়। ফিমেলের ক্ষেত্রে গর্ভাশয় থাকে। হায়ার কালচার দেখেন অনেক কিছু আছে, এখানে অনেক টিস্যু আছে, আবরণ আছে ফুলের, আর এটা থাকে একটা গর্ভমুণ্ড আছে, গর্ভদণ্ড আছে, গর্ভাশয় পুরাটা। আবার তার চারপাশ দিয়ে কি আছে? ফুলের পাপড়ি আছে, পাপড়িগুলো তাকায়নি। তাহলে চিন্তা করেন এটা উন্নত হবে না এটা উন্নত হবে? এটা উন্নত হবে, এটা অনুন্নত হবে। দ্যাট মিনস এটা হচ্ছে অনুন্নত। তাহলে কারা? নগ্ন বীজ আর আবৃত বীজের মধ্যে ওর আছে হচ্ছে আর্কিগোনিয়াম, আর ওদের আছে একটা গর্ভাশয়। তাহলে কি উন্নত হবে? দ্যাট মিনস আবৃত বীজ উন্নত হবে, এটা হচ্ছে অনুন্নত। তাহলে আর্কিগোনিয়াম তৈরি হওয়া হচ্ছে, কারো যদি আর্কিগোনিয়াম তৈরি হয় তাহলে কি বুঝবা? ওটা হচ্ছে অনুন্নত বৈশিষ্ট্য। তাহলে এটা বুঝতে হবে এটা হচ্ছে অনুন্নত বৈশিষ্ট্য, তার মাঝখানে আছে এই কথাটা এখানে বলছে। এতে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় এবং লিভ স্কার তৈরি হয়। লিভ স্কার মানে কি? আচ্ছা, তাল গাছকে দেখছো অথবা নারিকেল গাছকে কে দেখছো? নারিকেল গাছ থেকে যখন পাতাগুলা বা নারিকেলের যখন আলাদা হয়ে যায়, বের হয়ে যায় না, পাতাগুলা ঝরে যায় এক পর্যায়ে, তখন ওইখানে ছোট ছোট এরকম দাগের মতো হয় না, দাগ হয় না? ওই জায়গার মধ্যে কিন্তু দেখবে এরকম দাগ হয়েছে। এই দাগগুলাকে বলা হয় লিভ স্কার। লিভ স্কার। স্কার মানে কি? স্কার মানে দাগ। ওই যে মানুষের কেটে গেলে দাগ হয় না, এই দাগ সারা জীবন থাকা যায়, যে এই দাগটাই হচ্ছে স্কার বলে। আর লিভ মানে পাতার জন্য যে দাগ হইলো, পাতা ওইখান থেকে বের হয়ে গেছে, ওখানে দাগ হচ্ছে, সেটাকে বলা হয় লিভ স্কার। এটা ছাই গাছের মধ্যে ভালো করে দেখা যায়। ছাই গাছের গাছ তো মনে হয় কেউ দেখো নাই। এই যে এখানে একটা দেখো ছাই গাছের একটা ছবি দেওয়া আছে, এই যে এটা দেখো, এখানে এই যে চুন লাগানো আছে যে অংশের মধ্যে, এখানে দেখবেন যে একটু দাগ দেখা যাচ্ছে। খেয়াল করা গেছে কি? এর মধ্যে যে একটু দাগ দেখা যাচ্ছে, কালো দাগ দেখা যাচ্ছে।
এগুলো হচ্ছে লিভ স্কার, মানে ওদের সারা শরীরের মধ্যে ওই যে ওদের পাতাগুলো যখন বের হয়ে যায়, ভেঙে যায়, আলাদা হয়ে যায়, যখন ঝরে যায় তখন ওখানে দাগ তৈরি হয়। সাইকাসের কাছে কি জিনিসটা এই কালার নাকি এটা সূর্যের আলো দিয়ে না না, ওখানে সৌন্দর্য বর্ধনের জন্য করছে আর কি। নর্মালি অনেক সময় চুল লাগায়, চুল লাগালে তো সুন্দর দেখা যায়, এই জন্য চুল লাগায়। আচ্ছা, তারপরে কি বললাম, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আর একটা জিনিস জানতে হবে, নগ্নবীজির ক্ষেত্রে পুরুষ যারা, মেল যারা, তারা এরকম মেলের যে গ্যামেটগুলো আছে তারা সজ্জিত হয়ে স্ট্রোবিলাস তৈরি করে। স্ট্রোবিলাস একদম কোন শেপ, দেখো এখানে লেখা আছে, একটা ছবি দেওয়া আছে, বিশেষ করে সাইকাসের এটা হয় এই যেরকম মৌচাকৃতি, এটাকে এই ছবিটা, এটা পুরুষ পুরুষ আর এটা মহিলা, দেখে বোঝা যাচ্ছে। মহিলাদের ক্ষেত্রে ফিমেল যে অংশ তারা তৈরি করে হচ্ছে কি তৈরি করে, তারা তৈরি করে স্ট্রোবিলাস, কি তৈরি করে স্ট্রোবিলাস। আর পুরুষ যারা ওরা তৈরি করে একটা কোন, নিচে এটা কোন কোণের মতো তৈরি হয়। পুরুষের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে তৈরি হবে স্ট্রোবিলাস, স্ট্রোবিলাস, আর ফিমেলের ক্ষেত্রে কি তৈরি হবে, সেটা হচ্ছে মেগা মেগা না, ওরা হচ্ছে স্ট্রোবিলাস না, ওরা তৈরি করে হচ্ছে একটা মেগা মেগা একটা মাইক্রোস্পোর, একটা কুম স্ট্রোবিলাস, বা এটার নাম হচ্ছে এপোফাইসিস। হ্যাঁ, কুম স্ট্রোবিলাস। আর একটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে কি হয়, ফিমেলের ক্ষেত্রে স্ত্রী স্ট্রোবিলাস বা স্ত্রী রেণুবত্র। এটা হচ্ছে স্পোরোফিল যুক্ত ঘনপথে, মানে পুরুষেরটাকে বলা হয় স্ট্রোবিলাস বা কোন, আর মহিলাদের ক্ষেত্রে বলা হয় মেগা স্পোরোফিল বা স্ত্রী রেণুবত্র। আচ্ছা, এখন সাইকাসের গঠনটা যদি আমরা করি, তাহলে সাইকাসের ক্ষেত্রে কি দেখব, অবশ্যই জানতে হবে সাইকাস তো তাহলে নগ্নবীজির সব বৈশিষ্ট্য থাকে, আরও কয়েকটা এক্সট্রা বৈশিষ্ট্য থাকে। সেটা কি, সাইকাসের যে ইয়ে থাকে পাতা, প্রথম অবস্থায় কুণ্ডলিত থাকে, এরকম কুণ্ডলিত থাকে, পাতাগুলা কুণ্ডলিত থাকে, পেঁচানো থাকে। এই কুণ্ডলিত পেঁচাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। গুড। আর ওদের পাতার মধ্যে, ওদের পাতাগুলা কেমন, নারিকেলের পাতা দেখছো কেউ, নারিকেলের পাতা বড় একটা দণ্ড থাকে, আর দণ্ডের মধ্যে ছোট ছোট অনেক, মানে অনেক লম্বা লম্বা পাতা থাকে। এই সব কিছু মিলে একটা পাতা। আর ওই ছোট ছোট যেগুলা, এগুলো হলো পত্র খণ্ড, পাতার খণ্ড বা পত্র ফলক, ছোট ছোট। কথা বলছো না, মানে তেঁতুলের পাতা দেখছো কেউ, তেঁতুলের পাতার মধ্যে ছোট 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 অনেকগুলো মিলে একটা পাতা হয় না, এরকম নারিকেলের যে পুরাটা একটা পুরাটা পাতা যেটা, এর মধ্যে কিন্তু যে ছোট ছোট যেগুলো পাতা প্লাস দণ্ড পুরোটা মিলে একটা পাতা। ওদের ক্ষেত্রে এই ধরনের পাতাকে বলা হয় কম্পাউন্ড বা যৌগিক পত্র। নাম কি, যৌগিক পত্র বলছি। তাহলে ওদের ক্ষেত্রে কি থাকে, ওদের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়, এবং এরা পাম জাতীয় গাছের মতো। পাম অয়েল খাও না, তেল যে পাওয়া যায় ইন্দোনেশিয়া থেকে, যে তেলটা আসে পাম অয়েল, যেটা অনেক তাল গাছের মতো, ওই গাছ থেকে তেল পাওয়া যায়, যেটা অনেকটা দেখতে পাম গাছের মতো এবং ফার্ন গাছের মতো দেখতে। ফার্ন বুঝো তো, ঢেঁকি শাক, ঢেঁকি শাক দেখছো না, ছোটবেলায় কত খেলাধুলা করছে এগুলো নিয়ে। পাম, এটাকে বলা হয়, এটাকে বলা হয় ঢেঁকি শাক বলে, ফার্ন। তো এই ফার্নের সাথে মিল আছে আর পামের সাথে মিল আছে, বিদায় এদেরকে বলা হয় পাম ফার্ন। আচ্ছা, তারপরে এদের মধ্যে এক ধরনের টিস্যু আছে, নাম কি, এটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যু সব কি আছে ওই ইয়েতে এক্সারসাইজ দিতে হবে। 14 নাম্বার ডাকা, 14, 13, 14। আর এদের মধ্যে ট্রান্সফিউশন টিস্যুটা কি, এটা হচ্ছে জাইলেম আর ফ্লেমের আশেপাশে যে টিস্যু থাকে তাকে ট্রান্সফিউশন টিস্যু বলে। ট্রান্সফিউশন টিস্যু কোথায় থাকে নরমালি, জাইলেম আর ফ্লেমের চারপাশে যে টিস্যু অবস্থান করে তাকে ট্রান্সফিউশন টিস্যু, যেটা পরিবহনে সাহায্য করে। এই টিস্যুগুলো পরিবহনে সাহায্য করে, ট্রান্সফিউশন টিস্যু বলে। আচ্ছা, নেক্সট তারপরে আমরা বলতেছিলাম যে নগ্নবীজির ক্ষেত্রে থাকে, নগ্নবীজির ক্ষেত্রে ট্রান্সমিশন। নেক্সট হচ্ছে গৌণ অবস্থানে কোরালয়েড, খুব ইম্পর্টেন্ট, এটা না পড়লেই নয়, কিন্তু পড়তেই হবে। ওদের কোরালয়েড মূল থাকে, কোরালয়েড মূল কোনটা, যে মূলটা কেমন কোরালের মতো, কোরাল। কেউ কেউ ইরানি সি বিচে গেছো, ইরানি সি বিচে, ইরানি সি বিচে গেলে ওইখানকার পাথরগুলা পানা দিলে ডাইবা যায়,
পাথরগুলা কেমন জানি মানে একটু ইয়ে থাকে, ছিটো ছিটো করা থাকে, স্পঞ্জের মতো থাকে, কেমন জানি মনে হয় একটু ইয়ে লাগতেছে। শক্ত পাথরগুলো শক্ত ঠিক আছে, কিন্তু পাথরগুলোর মধ্যে একটু একটু ছিটো ছিটো থাকে। তাহলে ওইখানে পানিগুলা যাইতে যাইতে মানে পানিগুলো এরকম করে তো ঢেউয়ের আকার আসে, বলে ওইখানে ছিটো ছিটো হয়ে গেছে। তাহলে এরকম এটাকে বলে কুরাল, নাম কি বলে? কুরাল। কুরাল বুঝেন তো? কুরাল মানে যে সকল উদ্ভিদ অথবা প্রাণী মরে যেই দ্বীপ তৈরি হয় তাকে বলে কুরাল দ্বীপ। মানে বিবর্তনের এক পর্যায়ে বা অনেক, এটা তার একদিন হয় না, একদিন হয়েছে, যেহেতু অনেক ইয়ের কারণে হয়েছে। যেমন আমাদের সেন্ট মার্টিন একটা কোরাল দ্বীপ, তাই না? মানে এখানে ধারণা করা হয় যে এখানে অনেক প্রাণী, যে সমুদ্রের প্রাণীগুলো মরে মরে এই দ্বীপটা তৈরি হয়েছে, এই জন্য কোরাল দ্বীপ বলে। মূল কথা হলে এখানকার মাটির আশেপাশে অনেক ইয়ে আছে, কোরাল আছে। কোরাল মানে হচ্ছে সমুদ্রের উদ্ভিদগুলা, মানে সমুদ্রের ইয়েগুলা প্রাণী অথবা উদ্ভিদ মরে গিয়ে যে পাথর হয়ে আছে বা পাথরের মতো যে স্ট্রাকচার হয়ে আছে, এটাকে বলে কোরাল। আচ্ছা, এখন কথা হলো যে এই কোরালগুলা কিন্তু ছোট ছোট ছিদ্র করা থাকে, ছিদ্র থাকে, তাই না? এই ছিদ্রগুলাকে কি বলে? এদেরকে বলা হয় কোরাল। ওদের মূলগুলা কোরালের মূল বলে। কেন? কারণ প্রথম অবস্থায় ওদের মূল, প্রধান মূল থাকে। মানে প্রথম অবস্থায় নর্মালি একটা আম গাছের মূল যেরকম থাকে এরকম থাকে, কিন্তু যখনই আস্তে আস্তে বড় হয় ওদের কিছু নষ্ট এবং এনাবে না, এই সকল ব্যক্তিরা ওদের মূলগুলাকে খায় ফেলে। নষ্ট এবং এনাবে না, কারণ খায় ফেলে কি হয়? খায় ফেলে ওদের মধ্যে এরকম খাওয়া হয়, দেখতে অনেকটা কোরালের মতো মনে হয়। এই জন্য এই ধরনের মূলকে কি বলা হয়? কোরালাইট মূল বা রুটিবার কল্প। পরীক্ষা আসবে যে ছাই গাছকে কেন জীবন্ত জীবাশ্ম বলে, আর ছাই গাছের মূলকে কেন কোরালের মূল বলে। নেক্সট তারপরে বলবেন যে কোরালের মূল কাকে বলে, এটা পরীক্ষা আসবে। আর তারপরে বললাম যে ছাই গাছকে জীবন্ত জীবাশ্ম, আর ছাই গাছকে পাম ফার্ন কেন যেন বলে? পামের সাথে মিল আছে, ফার্নের সাথে মিল আছে, এই জন্য এটা বলা পাম ফার্ন। আচ্ছা, ছাই গাছের এখন আর কিছু পড়াই দিলে তো মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি ছাই গাছটাই পড়াই দিই, শেষ করে দিই। সরস তাহলে ছাই গাছ আমাদের কলেজে, আমি কলেজে থাকতে ক্যাট কলেজে গার্ডেনিং কম্পিটিশন ছিল। তো আমি তাহলে এই গার্ডেনিং কম্পিটিশনে ওই যে আমাদের গার্ডেনের পাশে প্রচুর এই ছাই গাছগুলো ছিল। তো এগুলো দেখতাম যে এদের যখন জুন এবং জুলাই মাস যখন আসে, তখন এখানকার কাণ্ড অথবা মাটির নিচ থেকে ছোট ছোট এরকম সাকার তৈরি হয়। ছোট ছোট সাকার মানে কি? পোয়া, আমাদের গ্রাম অঞ্চলে বলে পোয়া, বা ওই যে কলা গাছের যেরকম সাকার হয়, ছোট কলা গাছ হইলো, কলা গাছের নিচ থেকে কি হয়? একটা কলা গাছ বেরোয় না ছোট, এটা হলো সাকার। বাঁশ গাছ দেখো নাই? বাঁশকরল, কেমিস্ট্রিতে বাঁশকরল পড়েন নাই? তারপর হাইবে বাঁশকরল, রসায়নে ফার্স্ট পেপারে বাঁশকরল সম্পর্ক কিভাবে প্রক্রিয়াজাত করে পড়ার নাই? হ্যাঁ, চ্যাপ্টার 5 আছে। ওই দেখেন যে বাঁশকরল কিন্তু খাওয়া যায় এবং এটা প্রচুর ফাইবার থাকে। এগুলো তো চাকমারা খায়। তো এগুলা থেকে কি হয়? তো কি যেন বলতেছিলাম, কোথেকে আসছিলাম? এখানে এবং দেখতাম যে এখান থেকে ছোট ছোট সাকার তৈরি হইতো এবং এখানে সাকারগুলো কেটে অন্য জায়গায় রোপণ করলে এখান থেকে নতুন করে আবার হয়। তাহলে ওরা এবং কিছু চারা, মনে করো যে কি বলে, এরকম তোমার ইয়ের মতো তৈরি হয়, এই যে বললাম কোন শেপের মতো তৈরি, এই যে লেখা আছে, ছবিতে আসলে এরকম পুরুষ যারা ওদের যে এরকম কোণের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়, আর ফিমেল যারা ওদের এরকম মানে সাপের ফোন থাকে, মানে ওদেরটা এরকম পাতার মতো, ছোটো ছোটো পাতার মতো লাগতো, মনে হচ্ছে আর পাতা আছে এর মধ্যে। এবং মেল ফিমেল আলাদা করা যায়। এবং এদের মধ্যে ওই ইয়ে যেটা আছে, পুরুষ যেটা আছে, এই যে কোন শেপ যে স্ট্রাকচার আছে, এটাকে বলা হয়, এটা কি বলে? স্ট্রোবিলাস। এই স্ট্রোবিলাসের মধ্যে থেকে পাতাগুলো টান দিয়ে উঠানো যায়, উঠে ভেতরে দেখলে অনেকগুলো ছোটো ছোটো রেণু দেখা যায়, রেণু কালো কালো এরকম অনেকগুলো রেণু দেখা যায়। আর এই রেণুগুলাই ফেটে গিয়ে বাতাসের সাহায্যে গিয়ে ওই ফিমেল যে আছে, ডিম্বক আছে, ওর মধ্যে গিয়ে পতিত হয়। এবং তাহলে এদের জনন হচ্ছে কয়ভাবে দেখেন? একটা হচ্ছে অঙ্গ জনন হইতেছে, ওই যে বললাম সাকার হইলো, আবার যৌন জনন হইলো। এই দুইভাবে এরা বংশ। তাহলে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। তাহলে যৌন জননের ক্ষেত্রে তাহলে কোন অংশ থেকে কি তৈরি হবে?
পুং অংশ যেটা এটা স্টোবিলাস তৈরি করবে, হ্যাঁ। স্টোবিলাস তৈরি করবে এবং আচ্ছা জনজনটা পড়ে দেখেন। সাইকাসের পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ পৃথক। পুং সাইকাস শীর্ষে পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল সৃষ্টি হয়, যা একত্রিত হয়ে পুং স্টোবিলাস তৈরি করে। আর এবং পুং রেণুপথের সরু বর্ধিত মাথাকে বলা হয় অ্যাপোফাইসিস। মানে দেখো এখানে একটা ছবি দেয়া আছে, এই যে এই অংশ আর এটা, মানে এর একটা অংশ যদি আমি টান দিয়ে উঠাই, এই একটা অংশ যদি টান দিয়ে উঠাই তাহলে এরকম পাতার মতো দেখা যাবে, ছোট ছোট অনেকগুলো পাতা থাকে। এই পাতাটাকে বলা হচ্ছে এটা হলো স্পোরোফিল। এবং এই স্পোরোফিলের মধ্যে ভেতরে যদি আবার ভেঙে ফেলি, ফাটাই ফেলি, এখানে ভেতরে দেখবো ছোট ছোট এরকম, এই যে এখানে আবার দেখেন এই যে কালো কালো রেণু দেখা যাচ্ছে, এই রেণুগুলাই এই পাতার ভেতরে থেকে বেরিয়েছে এভাবে। তাহলে এই রেণুগুলাই মূলত বাতাসের সাহায্যে গিয়ে তারা অন্য জায়গায় গিয়ে তারা মিলে যায়, অন্য জায়গায় চলে যায়। এখন কিন্তু মহিলাদের ক্ষেত্রে ওদেরটা কেমন থাকে, ওদের পাতাগুলো ছড়ায় ছিঁড়ে থাকে, অনেকটা ফেনা তোলা সাপের মতো, প্রত্যেকটা এরকম ফেনা তোলা সাপের মতো মনে হয়, নাগিন নাগিন। যেটা গ্রামগঞ্জে আগের মানুষ কি করতো, সর্পমণি নামে বিক্রি করতো, কিন্তু তার কোনো আসলে ওষুধ ওই গুণাগুলি নাই। মানে মানুষ গ্রামগঞ্জের মানুষ অনেক কি খায়, এখনো আছে। কবিরাজ দিয়ে ইয়ে করায়, চিকিৎসা করায়, পরে লাস্ট মুহূর্তে কম্পার্টমেন্ট সিনড্রোম হয়, পাকা কেটে ফেলা লাগে, কিছু করা থাকে না। আমাদের মেডিকেলে অর্থোপেডিক্সে প্রচুর এরকম রোগী আসে যাদের হাত পা কেটে ফেলতে হয় শুধুমাত্র ওই কবিরাজের ভুল চিকিৎসার কারণে, কিচ্ছু করার নেই। এবং ডিফর্মিটিও করে ফেলে, মানে জোড়া লাগাতে গিয়ে একদম হাত এরকম বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে লেগে গেছে, সেখানে হচ্ছে ডিসলোকেশন ইয়ে হয়ে গেছে, ডিফর্মিটি হয়েছে। আবার অনেক সময় একদম পা একদম ই করে ফেলে, মানে পা কাটা ছাড়া কোনো বুদ্ধি থাকে না ওই অবস্থায়। তো কবিরাজে মানে এরা কি করে, সর্বমণি নামে বিক্রি করে, বলে যে এটা ওষুধের গুণ আছে, আলটিমেটলি কোনো ওষুধের গুণ নাই। তাহলে লেখেন এইচডাব্লিউ লেখেন, সাইকাসের বৈশিষ্ট্য। সাইকাসের বৈশিষ্ট্য, সাইকাসকে কেন পাম ফান্ড বলা হয়? নগ্নবীজির বৈশিষ্ট্য, নগ্নবীজির বৈশিষ্ট্য। তারপর লেখেন যে পোরালয়েড মূল বলতে কি বুঝো? পোরালয়েড মূল বলতে কি বুঝো? তারপর লেখা হচ্ছে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? তারপর সাইকাসের যৌন ব্যাখ্যা করো। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। হ্যাঁ শেষ তো। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব